লিসেনার্স আসসালামু আলাইকুম। আশা করি আপনারা প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন। তো আমি আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম অবহেলিত মেয়ের কালো জাদু গল্পের পার্ট 3। চলুন বেশি কথা না বলে আমরা সরাসরি গল্পে চলে যাই। যেভাবে লেখা আছে আমি ঠিক সেভাবেই বলতেছি। কিন্তু তোর বাবার বয়স যখন 13 বছর বয়স, তখন তোর বাবা নানু বাড়িতে ঘুরতে যায়। একদিন পুকুর ঘাটে খেলা করার সময় সেই লাল শাড়ু পরা ব্যক্তি এসে বলেন, তোর বাবার মধ্য বয়সে একটা ভাড়া হবে। মৃত্যু হতে পারে কিনা সেটা সে জানে না, তবে আল্লাহর রহমতে তোর বাবার সাথে সব সময় থাকবে। সেই ব্যক্তি আরো বলেন, তোর বাবা সেই ভাড়া কাটতে পারে যদি তাহলে সে বেঁচে যায়। তবে এই বলে লাল শাড়ি পরিহিত লোকটা চলে যায়। তোর বাবার বয়স কম ছিল, সেজন্য সে কিছু বুঝতেও না। বাইক অ্যাক্সিডেন্টের পর বুঝতে পারে সত্যি কথা বলতে আমি আব্বুর মুখে বাইক অ্যাক্সিডেন্টের কথার পর ঠিক এই কথাটাই শুনেছিলাম। নানুর কথা শুনে আমি কিছুটা অবাক হয়ে বললাম, তুমি এসব কিভাবে জানো? আব্বুর তো বাইক অ্যাক্সিডেন্টের পর সেই লাল সরু পড়া রোগটার কথা মনে পড়েছিল। এই কথা আব্বুকে আমাকে ছাড়া আর কাউকে বলেনি বা কারোর সাথে শেয়ার করেনি। নানু মুচকি হেসে বললেন, আরো অনেক কিছু জানার বাকি আছে। তোর রাগ আর ক্ষোভ সবকিছুই ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। তুই নিজেকে অপরাধী ভাবতেও পারিস। নানুর মুখে এ কথা শুনে আমি হকচকিয়ে গেলাম। চোখে জানার আগ্রহ বিদ্যুৎ হতে লাগলো। আমি নানুর কাছে সব জানতে চাইলাম। নানু বললেন, এবারে অন্য ঘটনা বলবো, মন দিয়ে শোন। এটা আমার মায়ের ঘটনা। তুই তো তোর বড় মাকে দেখেছিস। বড় মা মানে আমার নানুর মা। ও ছোটবেলায় তোকে নিয়ে আমরাই মানুষ করেছি। তুই এতটাই মিষ্টি ছিলি যে তোকে সবাই কোলে কোলে নিয়ে বড় করেছে। তোর বড় মা তোকে খুব ভালোবাসতেন। তুই তো তা জানিস তোর বড় মা কতটা ভালো মানুষ ছিলেন। আমি ওনার মতো মানুষ জীবনে কখনো দেখিনি। হাঁড়িতে একটা ভাত পড়লে তিনি সেটা বিসমিল্লাহ বলে তুলে খেয়ে নিতেন। তখন এত বোরখা বা পর্দার ব্যবস্থা ছিল না। না থাকলেও তোর বড় মা কখনো কাপড় ছাড়া বাইরে যাইতেন না। এক ওয়াক্ত নামাজ বাদ দিতেন না। সময়টা 2008 সাল। তোর বড় মায়ের মারা গেছেন। তোর বড় মা মৃত্যুর অস্বাভাবিক ছিল। সে জানি তোর বড় মা মৃত্যুর 1 বছর আগে থেকে মাঝরাতে ঘর থেকে বেরিয়ে গাছের সরু ডালে বসে থাকতো। অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যেত না। সকালে বাড়ির পেছনের জঙ্গলের ভেতর থেকে তাকে পাওয়া যেত। তিনি নামাজ পড়া ছেড়ে দিয়েছিলেন। উলঙ্গ অবস্থায় তাকে মাঝে মাঝে অন্য গ্রামে পাওয়া যেত। পরে মানুষ এসে বাড়িতে দিয়ে যেত। একদিন হঠাৎ করে আমরা ঘুম থেকে উঠে দেখি তোর বড় মা ঘরে নেই। দরজা খোলা। বাড়ির সবাইকে ডেকে বললাম। বলার পর সবাই খুঁজতে খুঁজতে একটা পচা পুকুরের পায়ে দুটি দেখতে পায়। মনে হলো সদ্য পুঁতে রাখা মানুষের পা। তাড়াতাড়ি সবাই মানুষটাকে উদ্ধার করে দেখে উনি তোর বড় মা। উনি তখনও জীবিত ছিলেন, কিন্তু বাক শক্তি আর শরীরের অবশ হয়ে গিয়েছিলেন। একজন আদর্শ নারীর মৃত্যু ঘটে পরিবারের প্রায় সকলের, কারণ মৃত্যুর 1 বছর আগে তিনি অনেক বিরক্ত করেছেন সবাইকে। বিছানায় টয়লেট করছেন, সারা রাত ঘুমিয়েছেন, কি জানি বলতে চেয়েছিলেন, কিন্তু সবাই তুচ্ছ তাচ্ছিল্য করে বয়সের ভারে নুয়ে পড়া এক গর্ভবতী নারীর এমন মৃত্যু নিয়ে কারোর মাথা ব্যথা ছিল না। নানু এসব বলে কিছুক্ষণ চুপ করে রইল। আমি নানুর দিকে তাকিয়ে দেখি নানুর চোখে পানি। তিনি আরো বলতে শুরু করলেন, তোকে এসব এমন এক মৃত্যু মিছিলে নিয়ে বলতে যাচ্ছি তা ঠিক কত বছর ধরে চলছে আমি ঠিক জানি না। 18 বছর পেরিয়ে আজ সব জানা দরকার। আর তুই আমাদের পাগল ভাবতে পারিস, তোর মাকে খারাপ ভাবতে পারিস, কিন্তু সবই তোর মা তোর বাবাকে বাঁচানোর জন্য করেছে। নিজের সুখের সংসার ত্যাগ করে নিজেকে সুখের বলি দিয়ে একা একা পাথরের মতো বেঁচে আছে। ওদের থেকে দূরে থেকে কখনো ঠিক মতো কথা বলতে চায় না, চেয়েছিলেন না। তার কাছে এমন হয়েছে শুধু ঘৃণা আর রাগারাগি করেছেন আজ। শোন, সবকিছুই আমার মা খুব অল্প বয়সে তার স্বামী অর্থাৎ আমার বাবাকে হারানোর জন্য, বড় বোন আর পরে আমার দুলাভাই এমন, এবং আমি হওয়ার 2 মাস পর আমার বাবাও মারা যান। সে রক্ত বমি করতে করতে মাত্র 7 দিনের মধ্যেই
শরীর শুকিয়ে অস্বাভাবিকভাবে মারা যান। অল্প বয়সে তোর বর্মা বিধবা হন। আমাদের অনেক কষ্ট করে বড় করেন, মানুষ করেন। অনেক ধার্মিক ছিলেন আমার মা, কিন্তু ওনার আদর্শে আমরা হতে পারিনি ভালো মানুষ। আমার বড় আফা মানে তোর বড় নানু বিয়ের পর 3 মেয়ে হওয়ার আর তার চতুর্থ সন্তান জন্ম দেয়। সবার ছোট সন্তান ছিল ছেলে। ছেলে হওয়ার পর আর আমার বড় আফা স্বামীও আমার বাবার মতো ঠিক একইভাবে রক্ত বমি করতে করতে অস্বাভাবিকভাবে মারা যায়। সেও ঠিক 7 দিনের মাথায় মারা গিয়েছিল। আমার মা তখন বড় আপাকে এই বাড়িতে নিয়ে আসেন, কারণ কারণ আবার আপার বাড়িতে ছিল অনেক দূরে। স্বামী হারানো এতগুলো বাচ্চা লালন পালন করা মতো কেউ ছিল না। তাই দুলাভাইয়ের সব জায়গা বিক্রি করে এই বাড়ির পাশেই বাড়ি করেন। আবার দুলাভাই মারা যাওয়ার একই রকম দেখে আমার আম্মা অর্থাৎ ওর বড় মা একজন ভালো হুজুরের কাছে যান, জানতে চান কেন এমন করছে। তখন হুজুর কিছুদিন সময় চান তার কাছে। তিনি এসব জেনে পরে বলবেন বলেছিলেন। এভাবে কিছুদিন কেটে যাওয়ার পর সেই হুজুর বাড়িতে আসেন একদিন। তিনি তোর বড় মাকে জিজ্ঞাসা করলেন তোর বড় মায়ের অন্য কোনো বোন আছে কিনা। বড় মা বললেন তিনি তার বাবা মায়ের একমাত্র সন্তান, আর তার কোনো ভাই বোন নেই। আর তার আব্বার মানে তোর বড় মায়ের সম্পর্কে তিনি খুব কম জানেন। তোর বড় মায়ের মা আব্বা মানে তোর নানা তাকে ছোট রেখেই মারা যান। এই শোকে তোর বড় মায়ের মাও কিছুদিনের মধ্যেই মারা যান। তোর বড় মা করেন তার ফুপু। মানে ছোটবেলায় বিয়ে হওয়ায় আত্মীয় স্বজন সম্পর্কে খুব কম জানে সে, তবে তাদের কথা শুনেছিল কিছু। তোর বড় মায়ের চাচাতো ফুফাতো ভাই এবং বোনেরা ভারতে চলে গিয়েছিল, চিঠি বা কোনোভাবে তাদের সঙ্গে যোগাযোগ করতে পারেনি তারা। তার ফুপু মারা গিয়েছেন বহু বছর আগে। তোর বড় মা এসব বলে হুজুরকে এসব জানতে চাওয়ার কারণ জিজ্ঞাসা করলেন। হুজুর বললেন এখানেই হয়তো লুকিয়ে আছে আসল রহস্য। তিনি নাকি তাবিজের মাধ্যমে সামান্য কিছু জানতে পেরেছেন। হুজুর বললেন তোর বড় মায়ের বংশে মেয়ের ওপর এক ধরনের জিনকে কালো জাদু করার এক ভয়ঙ্কর অভিশাপ আছে। হুজুর আরো বললেন এই সত্যটা কতটুকু তিনি জানেন না, তবে তিনি জানার চেষ্টা করছেন। ওর বড় মায়ের স্বামী মানে আমার বাবা এবং ওর বড় মায়ের জামায়াতের মৃত্যু একই রকম এবং এর পেছনে জিনের উপস্থিতি আছে, কিন্তু কেন তা হুজুর জানেন না। হুজুর কিছুদিন সময় চান। এই বলে হুজুর চলে গেলেন। কিছুদিন পর আবারও বিয়ে হয়ে যায়। ওর নানা আসলে বাড়িতে কুমিল্লায় সরকারি চাকরি সুবাদে পোস্টিং হয় নেত্রকোনায়। আর আমাকে প্রথম দেখাতেই পছন্দ করে ফেলে, বিয়ে করে ওখানেই থেকে যায়। আমার বৃদ্ধ মা আর আমার আমাকে অর্থাৎ বড় আপাকে দেখে তার খুব মায়া হয়েছিল। পরিবারের বড় সন্তানের মতো আমাদের সবার দায়িত্ব নেন। আমাদের জীবনটা ভালোই কাটছিল। নানা এখন সবার দেখাশোনা করতো। কিছুদিন ধানি জমি কিনে দেয় আমাদের বোনকে। আমার জন্য অনেক জমি কেনে। আমাদের সংসারে আমার 6টা সন্তান হয়। ওর মা সবার বড়। জানিস তো তোর ছোট খালার বিয়ে হয় 2014 সালেতে। দাওয়াত দিয়েছিলাম কিন্তু তারা আসেনি। জামাই 3 দিনের বউকে রেখে মালয়েশিয়া চলে গিয়েছিল, এখানে আসেনি। আর তোর খালার সাথে যোগাযোগও করেননি। বড় আশা করে ছোট মেয়েকে বিয়ে দিয়েছিলেন। আমাদের রক্ত এই যে অভিশাপ আছে মা। নানু এই বলে কান্না শুরু করলেন। কান্না থামিয়ে আবারও বলতে শুরু করলেন সালটা 1992। ওর ছোট খালার বয়স 2 মাস। নানার সাথেই এসেই আমার বাবা আর দুলাভাইয়ের মতো ঘটনা শুরু। রক্ত বমি করতে করতে ঝগড়া ঝগড়া মানুষটা মৃত্যুর কোলে ঢলে পড়ে। এই 4 দিনকে অন্ধকারে দেখেছিলাম। লাশ নিয়ে যাওয়া হয় কুমিল্লায়।
সেইখানে সেইখানে হয়, শুরু হয় কবিরাজ খোঁজার এক অধ্যায়। তোর মায়ের বয়স তখন 13 দিন। আমার বাড়ির পাশেই ছিলেন একটা আলিম মাদ্রাসা, জায়গাটা তোর নানা দান করেছিলেন। সেখানে প্রিন্সিপাল ছিলেন তোর দাদা। তোর আব্বুকে সেই পড়াতেন। তখন চোখাচোখি তোর আব্বু তোর মাকে পছন্দ করে বিয়ে করে ফেলেন। বিয়েটা পারিবারিকভাবে ধুমধাম করেই হয়েছিল। এদের মধ্যে সবার একটা সাধারণ বিষয় ছিল, তাদের সবারই খুব কম বয়সে বিয়ে হয়। এভাবে বহুদিন কেটে যায়। সেই মৃত্যুর রহস্য আর উদ্ঘাটন করা সম্ভব হয়নি। সাল 2000 একদিন সেই কবিরাজ ফিরে আসেন। যিনি কথা দিয়েছিলেন তিনি সবকিছু জেনে নেবেন। কেন এই মৃত্যুর মিছিল চলছে এই পরিবারে মেয়েদের স্বামীদের। কিন্তু সেটা জানার জন্য তাকে অনেক ধরনের তাবিজ করতে হয়েছিল। বিভিন্ন বড় বড় আলেম এবং বিজ্ঞ কবিরাজদের সঙ্গে কথা বলতে হয়েছে। নানান ধরনের জিন এবং মানুষের সাথে কথা বলতে তিনি এই রহস্য উদ্ঘাটন করতে সমর্থ হন। কিন্তু সেই রহস্য, স্বামীদের মৃত্যু কেন হয়েছিল, কবিরাজ বলেন, আপনার এবং আপনার এতিম মেয়েদের থেকে আমার প্রচন্ড মায়া হয়। তাই আমি নিজ থেকে চেষ্টা করেছিলাম ঘটনা জানার, কিন্তু আমি পারিনি। আমার জীবনেও এই বিষয়ে কোনো সুরাহা করতে পারিনি। আমার গুরু পরামর্শে আমি একজন কবিরাজের কাছে যাই। তার সাথে কিছুদিন থাকি, কিন্তু তিনিও কিছু বলতে পারেননি। তখন আমার গুরু আমাকে ইন্ডিয়ায় চলে যেতে বলেন অন্য এক তান্ত্রিকের কাছে। সেখানে গিয়ে হিন্দু তন্ত্র সাধনার লোভ সামলাতে পারিনি। অনেক সাধনা এবং তন্ত্রবিদ্যা জানার পর বহু শক্তিশালী জিন আমি বন্দি করি। বড় কাফের জিনকে আমি নিজের বানিয়ে নিই। কিন্তু আমাদের কথা প্রায় ভুলে যেতে বসেছিল। হঠাৎ একদিন আমার কাছে এক রক্ত বমি করা রোগী আসে। আমার মনে পড়ে আপনাদের কথা। নিঃস্বার্থে চিন্তা এটাতেই মগ্ন ছিলাম যে আমি ভুলতে বসেছিলাম আপনাদের কথা। অথচ আপনাদের জন্য আমি ঘর ছাড়া ছিলাম। এই মৃত্যুর রহস্য উদ্ঘাটনে সাথে সাথে সেদিন ঘটিবার শুয়ে চলেছে 80 দেশে। শক্তিশালী হাজারবর্ষী কাফের জিনের আদেশে কবি আমাদের সাথে কি হচ্ছে, কেন হচ্ছে সেটা জানার জন্য কেউ কিছুদিন সময় নিয়ে আমার কাছে এসে বলল আসছিল। অনেক জিনেদের সাথে আলোচনা করে সেই জিনেদের পেয়েছি যা এই বংশের সাথে সংযুক্ত। এই মেয়ের বংশে একটা অভিশাপ আছে, একটা চরম অভিশাপ। এই মেয়ের রক্তে যা কাটানো অসম্ভব। ঘটনা 300 বছর আগে ময়মনসিংহে কোনো এক অঞ্চলে। নামটা পাল্টে গেছে। সেই জায়গায় এক রূপবতী কিশোরীর মেয়ের পরিবারের সবাই খুব আদরের ছিলেন। হঠাৎ জিনরূপী এক মানুষের সাথে গড়ে ওঠে তার সম্পর্ক। মেয়ে জানতো ছেলেটা জিন, তারপরেও সে প্রচন্ড ভালোবাসতো ছেলেটিকে। মেয়ের পরিবার কোনোভাবেই সেটা জেনে ফেলে। মেয়েকে আটকানোর জন্য অনেক চেষ্টা করে, কিন্তু মেয়েটা কখন কারো কথা শোনেনি। পরিবারের সবাই তখন সিদ্ধান্ত নেয় ওই মেয়েকে কালো জাদু করে জিন থেকে আলাদা করবে, আর জিনটাকেও মেরে ফেলবে। তৎকালীন ভারতবর্ষে সেই কয়েকজন কবিরাজের মাধ্যমে শুরু হয় জিন এবং মানুষকে আলাদা করার এক ভয়ঙ্কর কালো জাদু। কুফুরি বিদ্যা থেকে শুরু করে ডাকরি বিদ্যায় হিন্দু এবং মুসলিম উভয় দিক থেকে মেয়েকে জিনের হাত থেকে আলাদা করার জন্য ভয়ঙ্কর এক সলমান আশ্রয় নেন। এই মেয়ের সাথে যে জিনটা ছিলেন সে খুব সাধারণ একটা জিন ছিল। অল্প বয়সে খুব বেশি শক্তিশালী কিংবা চালাক চতুর ছিল না। তার মনে ছিল নিখরাত ভালোবাসা। মেয়েটার মনে ছিল সেই জিনের প্রতি অকৃত্রিম ভালোবাসা, কিন্তু সেটা আর সফল হয়ে ওঠেনি। মেয়ের পরিবার সবাই, অর্থাৎ চাচা, মামা, বাবা, বলতে গেলে সবাই পরিবারের ওই ভয়ঙ্কর কালো জাদুর জন্য একজন সদস্য ছিল। এরকমই মাঝখানে মেয়েটার ছেলের জিনটার সাথে কোনোভাবে কোনো এক জায়গায় চলে যায়, বিয়ে করে ফেলে। কিন্তু বিয়ের দিন রাতে মেয়েটার ওপর
অজাদু প্রভাব বিস্তার করা হয়। জিনটা মেয়েটার কাছে আসতে মেয়েটা ধাক্কা দিয়ে তাকে সরিয়ে দেয়। তোকে আমি ভালোবাসি না, জোর করে আমাকে বিয়ে করে নিয়ে এসেছিস। তোর মতো জিন কখনো মানুষের যোগ্য নয়, আমাকে বাড়িতে দিয়ে আয়। এসব চিৎকার করে সে জিনটি নিজেই বিলম্ব হয়ে পড়ে। জিনটি বলে, তুমি না আমাকে ভালোবাসতে, আমার সাথে থাকতে চেয়েছিলে, তুমি তো বলেছিলে আমার কোনো জাত নেই। ভালোবাসা ভালোবাসা আজ তুমি বদলে গেছো। মেয়েরা তখন সামনে থাকার ছবি নিয়ে নিজের হাত কেটে ফেলে আর বলতে থাকে, আমাকে আমার বাবা বাড়িতে দিয়ে আয়, না হলে আমি আত্মহত্যা করবো। এসব শুনে জিনটা প্রচন্ড কষ্ট পায়। আর চোখে মুখে ভালোবাসার মানুষের এমন নির্মম ব্যবহার যেন তাকে জীবন্ত অবস্থায় মেরে ফেলেছে। তার হাত ধরে কিছু বিশেষ ওষুধ লাগিয়ে নানাভাবে আত্মহত্যা থেকে আটকানোর এবং তারপর বুক ভরা কষ্ট নিয়ে ফেরত দিয়ে আসেন মেয়েটিকে পরিবারের কাছে। কিন্তু মানুষ বড়ই বেইমান, মেয়েটিকে পেয়েও তারা শান্ত হননি। তখন জিনটি ইচ্ছে করলেই চলে আসতে পারত, কিন্তু সশরীরে সবাই সামনে দাঁড়িয়েছিল। আর তখনই মেয়ের বাবা মা এবং মামারা কোনো এক প্রকার কবিরাজের মন্ত্র করা দড়ি দিয়ে তাকে বেঁধে ফেলে আর অমানবিক নির্যাতন অত্যাচার শুরু করে। কিন্তু ছেলে জিনটা শুধু মেয়েটার দিকে তাকিয়েছিল। চোখে মরিচ বাটা লেপটে দেওয়া হয়, নোকের উপর ফেলা হয়, শরীর কেটে তাতে লবণ মাখানো হয়, কোনো কিছুতেই বাকি রাখেনি। জিনটা মানুষের আকারে ছিল জন্য তার সাথে এসব করা সম্ভব হয়েছে। আর ত্রান্তিকের কালো জাল তো ছিলই তার। জিনটা কাঁদতে কাঁদতে সবকিছু সহ্য করতে থাকে। এসব তার কাছে তার দ্বিতীয় কোনো উপায় ছিল না। এরপর কবিরাজ এনে তাকে নানাভাবে অত্যাচার করানো হয়। কেউ চুল কেটে নিয়ে গেলে, কেউ নখ কেটে, কেউ চামড়া কেটে, কেউ বাবার দাঁত কেটে চোখের মণি নিয়ে ফেলে, কেউ শরীরের হন্ডি, কেউ কেউ বা আবার আজও নিয়ে গেল। অনেক বড় লোক আর প্রভাবশালী ছিল ওই মেয়েটির পরিবার, তাই সব কথা বাইরে কেউ জানতো না। গোপন কুটিরে জিনকে আটকে এভাবে অমানবিক নির্যাতন করা হয়। জিনটার পিতামাতাও তার ছেলেকে খুঁজতে খুঁজতে সেখানে চলে আসে। কিন্তু হায় কপাল, সন্তান জিন হোক বা মানুষ, হারানোর বেদনা এই অর্থমৃত্যু ছেলেকে দেখে মা বাবা বাকরুদ্ধ হয়ে যান। কি অমানবিক নির্যাতন করে তার ছেলেকে ফিল করে মেরে ফেলা হচ্ছে। জিনটার মা বাবার আদেশ হলো তাদের উপস্থিতি সেই বাড়িতে থাকা এক কবিরাজ বুঝতে ফেলেন। তবে সেই তান্ত্রিক ছেলে জিনটার বাবাকে গড়ে ফেলেন। এটা দেখে অর্ধমৃত জিনটা নানাভাবে অনুরোধ করে তার বাবাকে ছেড়ে দিতে, কিন্তু তারা কোনোভাবেই কথা শোনেননি। কালো জাদু নেশায় তাদেরকে পেয়ে বসেছিল। এমনকি তার ভালোবাসার মানুষটাও, সেই মেয়েটা বলেছিল, তুই স্বেচ্ছা মরে যা, তাহলে তোর বাবাকে ছেড়ে দেব। মেয়েটি যে এ কথা কি দোষ করেছিল? কিন্তু কালো জাদু করে বশ করে রাখাই হয়েছিল। আস্তে আস্তে সেই ছেলে মৃত্যুর কোলে ঢলে পড়তে থাকে। তার আগে সে তার বাবা মার উদ্দেশ্যে একটা কথাই বলে যায়, সেটি হলো এই বংশের প্রতিটি মেয়ে যেন তার স্বামীর আনুমানিক মৃত্যু দেখতে পায়। তারা যেন আমার মতোই ভয় পায়। আমি অনেক বেশি সহ্য করে ফেলেছি। ভালোবাসার উদারতা মানুষের জন্য নয়। মারা যাওয়া ছেলে জিনটা, কিন্তু ছেলেটা মারা যাওয়ার পর তার বাবাকে ছাড়া হয়নি, তাকেও মেরে ফেলা হয়। কিন্তু মা জিনটাকে পালিয়ে গিয়েছিল। কিন্তু দূরে থেকে স্বামী সন্তানের অকৃত্রিম আর বৈশাচিক যন্ত্রণা দেখে তখন সেই মহিলা জিনটা তার ছেলেকে সাথে নিয়ে এই ভারত উপমহাদেশ ত্যাগ করে বিশ্বের বিভিন্ন জায়গা থেকে কালো জাদু শিখে তার ছোট ছেলেকেও শেখায়। শুরু হয় প্রতিশোধের এক চরম খেলা। পরবর্তী সময়ে মেয়েটার বিয়ে হয় অন্য জায়গায়, 2 সন্তান হয়, পরে স্বামী অমানবিক মৃত্যু হয়।
এমনকি চাচা, মামা, ফুফা, খালু, যার যার এই অমানবিক নির্যাতনের জন্য দায়ী, তারা প্রত্যেকেই গণহারে রক্তবমির মাধ্যমে মরে যেতে শুরু করে। তাদের তাদের যত মেয়ে সন্তান হয়, তাদের প্রত্যেকের স্বামী ঠিক একইভাবে মারা যায়। সারা জীবন তারা কষ্ট করে তাদের সন্তান নিয়ে বেঁচে থাকে। এটাই তার প্রতিশোধ। তাদের বংশ বেড়েছে। তারা ক্রমান্বয়ে অত্যাচার চালিয়ে যাচ্ছে এবং সে থেকে মুক্তির একটাই উপায়, স্বামীকে ছাড়তে হবে চিরতরে, সন্তান ছাড়তে হবে চিরতরে, তাহলে মেয়েটার সারা জীবন একা থাকবে, ভালোবাসা হারানোর যন্ত্রণা সহ্য করবে। এতেই সে জিনের মা তার ছেলেকে হারানোর বেদনা ভুলে থাকবে। এই ছিল হুজুরের সেই জিনকে দেওয়া তথ্য। এসব শুনে তোর বড় মা অনেক কষ্ট পান, কিন্তু নানুর পরিবার কাউকে কিছু বলেননি। আমরা মূলত জানি বংশ ছেলেদের হয়, কিন্তু মায়ের শরীরে রক্ত কিন্তু মেয়েরা পায়। এভাবে কোনো ক্রমে বড় মা সেই বংশের কোনো এক পেয়েছিলেন। জিনগত দিক থেকে মা বাবার উভয়ের রক্ত ছেলে মেয়েরাই পান, কিন্তু সেই দুঃখিনী জিন মায়ের উদ্দেশ্য ছিল আমাদের বংশের মেয়েকে কষ্ট দেওয়ার এবং এই বংশের বড় এবং ছোট মেয়ে ছিলেন তাদের আসল লক্ষ্য। তারা কালো জাদু করে যেভাবে ওই বংশের মেয়েদের স্বামীদের অমানবিক অত্যাচার করে মেরে ফেলা হয়েছে, সেটা দেখে মানুষের আত্মা কেঁপে উঠবে। নানু এসব বলে একটু চুপ করে রইলেন। এভাবেই কৃত্রিম হওয়ার আমার নানুর মা অর্থাৎ আমার বড় মা, নানুর বড় আপা, আমার মা এবং বড় নানুর মেয়ে, কথাগুলো আমার মাথার উপর দিয়ে যাচ্ছিল। লিসেনার্স, এমন হওয়াটা স্বাভাবিক, কিন্তু যার সাথে ঘটে কেবল সেই বোঝে এসবের কি তীব্র যন্ত্রণা। আমি যখন শুনেছি আমারও মাথার উপর দিয়ে গিয়েছিল। এসব শুনে আমি নানুকে জিজ্ঞাসা করলাম, এসব যদি বড় মান জেনে থাকেন তাহলে তুমি জানলে কিভাবে? নানু বলেন, আসলে আমি তোর নানু নই, আমি তোর নানুর শরীরে থাকা এক জিন। তোকে সব কথা তোর নানুর মতো করে বললাম, যেন বুঝতে সমস্যা না হয়। আমি তখন ভয়ে কেঁপে উঠে জিজ্ঞাসা করি, তাই কি এই পুরুষ কোনটি? নানুর মধ্যে থাকা জিনটা সম্মতি দিলেন। আমি পুনরায় প্রশ্ন করলাম, তাহলে আমার আব্বু মারা যাননি কেন? তখন জিনটা বললেন, কারণ তোর বাবার কাছ থেকে সেই আগে থেকেই একটা জিন থাকে, যেটাকে সবসময় সুরক্ষা করে আসছে। আমার মনে হাজারো প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। আমি চিৎকার করে বললাম, তাহলে কেন আমার আম্মুকে আমাকে ওই কবরস্থানে কবিরাজের কাছে নিয়ে গিয়েছিল? কেনই বা ছোটবেলা থেকে আমাদের পরিবারে এত ঝগড়াঝাটি? আমাকে কেন মানসিক যন্ত্রণা সহ্য করতে হচ্ছে? আমি কেন একা? কেন প্রতিদিন রাতে অন্যের উপস্থিতি টের পাই, অন্য কারো স্পর্শ শরীরে অনুভব করি? কেন এমন হচ্ছে? তিনি হেসে বললেন, তোর নানু বা পরিবারে কেউ জানতো না যে এসব মৃত্যুর কারণ কি। সেই হুজুর এসব রহস্য অনুশোচনা করেছেন। সেই হুজুর ছিলেন আমার ওস্তাদ। আমি তখন ওনার সাথেই ছিলাম। তখন তার ওনার কাছ থেকে তোর বড় মা কবিরাজের পায়ে ধরে বলেছিলেন কিভাবে এই মৃত্যু মিছিল আটকানো যায়। তখন আমার ওস্তাদ বলেছিলেন, বেশ কয়েকটা উপায় আছে, তার মধ্যে একটা হলো আমি সন্তান ছাড়তে হবে, আর দ্বিতীয় উপায়টা হলো জঘন্য কিন্তু সবচেয়ে কার্যকরী, সেটা হলো জিনেদের কোনো এক বংশের সাথে এই বংশের কোনো মেয়ের বিয়ে দিতে হবে। এটা শুনে বড় মা চমকে ওঠেন। এটা তিনি কখনো তার নাতিদের বা মেয়েদের বলতে পারবেন না। তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। ওর বড় মা চরম হতাশে জীবন পার করতে থাকেন। তিনি অনেক ভেবে বলেন, তাকে কষ্ট দিয়ে মারতে পারবেন সেই ছেলে জিনের মা, তাহলে তো প্রতিশোধ নেওয়া শেষ। কিন্তু কবিরাজ বলেন, এটা তো সহজ নয়। একটা জিনকে কালো জাদু করে অমানসিকভাবে মেরে ফেলা হয়েছে, তাই এটা কোনোভাবেই সম্ভব নয়।
কবিরাজ তোর বড় মাকে জিজ্ঞাসা করেছিলেন আপনার সবচেয়ে প্রিয় নাতি কি? বড় মা বলেছিলেন তোর মা। এর কথা কবিরাজ অনেক ভেবে বলেছিলেন আপনার ছোট নাতিকে, তো এখন কুমারী, তার বিয়ে হয়নি, বড় নাতিকে বিয়ে দিয়ে ফেলেছেন, আরও আবার মেয়েও হয়েছে, এখন কি করবেন ভেবে দেখেন। তখন বড় মা কোনো প্রস্তাবই রাজি হননি। পরবর্তীতে মৃত্যু থামাতে বর্তমানে কেউ নিজের জীবন বলি দিবে না। কবিরাজ এসব বলার পর চলে যায়। যাওয়ার আগে বলেছিলেন তিনি হয়তো বয়সের ভারে মারা যাবেন, কিন্তু তার শিষ্য আমাকে সাহায্য করতে আসবে। কবিরাজ তার জিনকে বড় মায়ের সাথে রেখে যান এবং বলেন বড় মায়ের নাতির কষ্টদায়ক মৃত্যু হতে পরবর্তী এই জিন তোর বড় মায়ের বংশের কোনো এক মেয়ের কাছে যাবে যে তাকে সব থেকে বেশি ভালোবাসে। এই বলে সেই কবিরাজ সেখান থেকে চলে যান এবং আর কোনোদিন ফিরে আসেননি। সময় যেতে থাকে, তোর বড় মা বৃদ্ধ হতে থাকেন, স্মৃতিশক্তি কমতে থাকে। 2008 সালে অস্বাভাবিকভাবে মারা যান। আমার নানুর মতো থাকা জিনটে এসব তথ্য দেয়। সময়টা আমার ছোট ভাইয়ের জন্ম হয়। এরপর থেকেই আমার বাবা মার বিচ্ছেদ হয়। কারণ ছিল আমার বাবার সাথে থাকা জিন। সেই জিন হচ্ছে আমার বাবা মাকে দূরে সরিয়ে রাখতো, যাতে আমার বাবার ওপর কোনো রকম আঘাত না আসে। দুজনের মধ্যে তীব্র ঘৃণা তৈরি হয়। 2014 সালে তাদের ডিভোর্সে পরিণত হয় শেষ জুটি। দুজন আলাদা হয়ে সেই মাজিনকে কালো জাদুর প্রভাব কমিয়ে যায়। এভাবে আমি বুঝতে পারি আমার মাঝে ইচ্ছে করেই চলে গেছেন এমন নয়। এসব কাহিনী কিন্তু আমার বড় মায়ের কেউ জানতো না। আমি বলেছিলাম, সে কবিরাজ বলে গিয়েছিলেন আর এক শিষ্য আসবে। 2012 সালে আমার নানুর কাছে সেই কবরস্থানে কবিরাজ আসে আর বলে আপনার মেয়েকে আমার মেয়ের জামাই মেরে ফেলবে, কারণ আপনার জামাইতে মৃত্যু হওয়ার কথা ছিল, সেখানে আপনার মেয়েকে মরতে হবে, কারণ আপনার জামাইতের শরীরে এমন এক রক্ষাকারী জিন আছে যে কিনা মনে করছে আপনার মেয়েকে তার জীবন নাশের কারণ, আর সে জিনটা আপনার মেয়েকে মারতে চায়। ততদিন নানুর মধ্যে বড় মায়ের সাথে কথা হয়, সে হুজুর জিন চলে এসেছে। নানুর সাথে থাকা সেই জিন তখন আমার মাকে বাঁচাতে বুদ্ধি ব্যবহার করেন, কারণ এছাড়া কোনো উপায় ছিল না। কারণ তখন আম্মুকে মরতে হবে বা আব্বুকে। ভয়ঙ্কর অবস্থার সৃষ্টি হয়েছিল। মৃত্যুর জন্য অপেক্ষা করছিলেন আব্বু আর আম্মুর সম্পর্ক এটাতেই হয়েছিল যে আম্মুর কাছে এসব শেয়ার করতে পারেননি। নানু আমার নানির বোনকে এসব কাহিনী বলেন, কিন্তু তিনি নিকৃষ্ট বলে উড়িয়ে দেন। ওনার বড় মেয়ের প্রভাব এবং মেয়ের জামাই মাওলানা হাই স্কুলের টিচার, তাদের সম্পর্ক ভালো নেই। তাই নানুর বড় বোন এসব বিশ্বাস করতো একদম নারাজ। কিন্তু আমার মা সব বিশ্বাস করেছিলেন আব্বুকে বাঁচাতে, সম্পর্ক বাঁচাতে, আমার ছোট খালা আর আব্বুর খালাতো বোনকে বাঁচাতে। আমাদের দিয়ে এই কবিরাজের মাধ্যমে মৃত্যু খেলা বন্ধ করতে চেয়েছিলেন, কারণ দিনক্ষণ, মাস, বছর এবং বয়স অনুযায়ী তিনি নক্ষত্র অনুসারে এবং আমার রূপ, গুণ ও ধৈর্য অনুযায়ী আমি ছিলাম সেই প্রথম ভিকটিমের মতো। তাই আমাকে সেই মৃত বংশের কারোর সাথে মিলিয়ে রাখতে হবে, হোক সে আমার ভাইয়ের বংশধর, রক্ত তো একই। তাহলে সে মৃত্যু ছেলের জিনের জীবন শেষ ইচ্ছে পূরণ হবে। এখানে আমার বড় মায়ের বংশের কোনো মেয়ের ওপর প্রতিশোধ বন্ধ হয়নি, কিন্তু আমার মাঝে তাকিয়ে দেখেছি তাদের মধ্যে কেউ আমাকে পছন্দ করেছে, আমার প্রেমে পড়েছে। তাই 13 বছর বয়সে তাদের একজনের জন্য তৈরি করা হলো। আমার ইচ্ছে না থাকার এবং বিষয়ে অনজ্ঞ থাকায় আমাকে ছেড়ে দিয়েছিলেন, কিন্তু প্রথমে বলেছিলেন আমার শরীরে একটা কালো তেল দেওয়ার চেষ্টা করেছিলেন, যা সেই হুজুর সবটুকু দিতে না পারলেও
ওটা আমার শরীরে পড়েছিল। এই বিরক্তকর তেলের প্রভাব আমি সেই জিনের বংশে কারো কাছে আটকে গেছি। সে কি আমার স্বপ্নে আসে, আমাকে স্পর্শ করে, আমাকে অনুভব করতে পারি, সেটা অনুভব করতে পারি। সেই ঘটনার পর আম্মু একবারে ভেঙে যায়। নিজের আব্বুর নিজের আম্মুর সমর্থনের মনে করতে থাকেন। আর আমার কাছ থেকে এত অপমানিত হওয়ার পরেও আমার আব্বুর অপারেশনের জন্য সেই কবরস্থানের কবিরাজকে বাসায় নিয়ে যেতে মাঝে মাঝে। আব্বুর কোনো স্বার্থ ছিল না, শুধু মায়ের যতটুকু দায়িত্ব ছিল ততটুকু তিনি পালন করেছিলেন। আমি না বুঝেই আমার মাকে কষ্ট দিয়েছি। সত্যি বলতে আমার কোনো উপায় ছিল না। 2018-তে আব্বু অ্যাক্সিডেন্ট করে মারা যান। মুখ থেকে ফিরে আসেন আমার আব্বু 2018 সালে অ্যাক্সিডেন্টের মুখ থেকে ফিরে আসেন। আমার মায়ের ওপর সেই জিনের অধিকার সমৃদ্ধ হতে থাকে। সে নাকি অনেকবার আমার সাথে মানুষ রূপে এসেছে। বিয়ের প্রস্তাব বা প্রেমের প্রস্তাব পুরোটাই বাদ রাখিনি, কিন্তু আমি তো জানি না। হতে পারে সে একজন হয়তো আমি তাকে দেখেছি। সেই বিরক্তকর তেলে আমার শরীর স্পষ্ট করেছে। হয়তো সে আমাকে কোনোভাবে অর্জন করে নেবে, আমি জানি না। তবে সেদিন যদি আমার কাছে নিজেকে আত্মসমর্পণ করতাম, তবে হয়তো বাবা মায়ের বিচ্ছেদ হতো না। নানুর মুখে এসব শুনে আমি ভেঙে পড়েছি। নানু আস্তে আস্তে নিজস্ব হয়ে বললেন, আমি নানুকে জায়গা চেষ্টা করেছি, বড্ড ভয় পাচ্ছিলাম, কিন্তু কিছুক্ষণের মধ্যে নানু জ্ঞান ফিরে আসে। নানু আমাকে বলেন, মা তুই এসেছিস, তোর কথা ভেবে আমি চিন্তার শেষ নেই। আমার চোখ দিয়ে শুধু পানি গড়িয়ে পড়ছে। মনে হচ্ছিল আমি অন্ধ এক বন্দি হয়ে গেছি। সবকিছুই থমকে যায় আমার কাছে। সব হিসাব মিলাতে পারছিলাম না। সেদিন এসব নানুর মুখে শুনে আমি কি বলবো ভেবে পাচ্ছিলাম না। আমি মানসিকভাবে ভেঙে পড়লাম। পরে আমি জানতে পারলাম 2019-এ আমার বড় নানুর মেয়ে জামাই কোনো কারণ ছাড়াই আত্মহত্যা করে। আমার ছোট খালার ডিভোর্স হয় 2020 সালে। মেয়ে জামাই কোনো কারণ ছাড়াই আত্মহত্যা করে। খালার ডিভোর্স 2020 সালে। মালয়েশিয়া থেকে খালু এসে কোনো কারণ ছাড়াই ডিভোর্স দিয়ে দেয় খালাকে। আর একটা বিয়ে করেও দেন। সত্যি কথা বলতে এই 22 বছর বয়সে অনেকেই আমাকে ভালো লাগা বা ভালোবাসার নজরে দেখলেও পরে কেন যেন ঘৃণা করতো। হয়তো আমার নিয়তিটাই বিরক্তকর এবং বর্জনীয়। আমি সেই অদৃশ্য শক্তিটাকে এখনো অনুভব করি ভয় করে, কিন্তু এখন শুয়ে গেলাম। মায়ের সাথে যোগাযোগ হয় না, কারণ একটা ক্ষতির কারণে আমাদের পরিবারের জন্য আমি কারো সম্পর্কে জানতে পারি না। পাশে তার ক্ষতি হয় বিয়ে তো দূরের কথা, মায়ের চুল বড় রাখতে পারে না। আমার জীবন তো প্রায় শেষ। যতটুকু আছে এভাবেই চলবে। অভ্যাস হয়ে গেছে এই সম্পর্কে মিছিলের কোনো স্মৃতি মৃত্যু না হোক। সে যাই ভালোবাসা তাদের কালো জাদু করে আলাদা করার মৃত্যুর সামান্য অপরাধ। এখানে কে দায়ী কে অপরাধী আমি জানি না। নিজেকে মাঝে মধ্যে প্রশ্ন করি, অদৃশ্য কেউ কি বিষয়ে আমার জীবন সঙ্গী হবে, নাকি মৃত্যুর মিছিলে আমার স্বামীও হারিয়ে যাবে। মনে হবে তখন। এই বলে আপু তার ঘটনা শেষ করেন। আমি ওনার কাছে থেকে ঘটনা শুনি। আমার মধ্যে ওনার জন্য প্রচন্ড মায়া কাজ করতেছিল। মানুষ 13 বছর বয়সে কি দেখেছে আর 22 বছর বয়সে কি সহ্য করেছে তা সত্যি ভাষায় প্রকাশ করার মতো না। লিসেনারদের কাছে আমার একটাই অনুরোধ, ওনারা সবাই ওর জন্য দোয়া করবেন যেন আল্লাহ তার প্রতিদিনের সহায় হয়। এই ছিল আমার আজকের ঘটনা। ঘটনাটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ঘটনাটা আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আর আমাদের বলিত মেয়ের কালো জাদু গল্পের পার্ট এখানে শেষ করলাম এবং সম্পূর্ণ ঘটনাটা এখানে শেষ করা হলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ।